জিদ্দাত দ্বিতীয় ফ্ল্যাটে রানীকে নিয়ে নিজের রুমে এসে কোল থেকে নিচে ফেলে দিল। রানী না পেরে মা বলে কোমর ধরে আর্তনাদ করে উঠল। সে কানেই নিল না, দাঁত কটমট করতে করতে বাহির থেকে দরজা লক করে দিল। প্লেসটা একদমই শুনশান। জিদ্দাতের নিষেধ থাকায় এদিকে ভয়ে কেউই আসে না। রানী কোনোরকম সোজা হয়ে হাঁটু ভেঙে বসে মুখ গুজে দেয়। সে কাঁদছে, খুব করে কাঁদছে। নিজের আপনজন ছেড়ে আসার কষ্ট তাকে পোড়াচ্ছে। মাফিয়াটা কি পরিমাণে খারাপ তা তো সে খুব ভালো করে জানে। সব মিলিয়ে নীল বর্ণের আঁখি জোড়া ফুলে টসটসে হয়ে গেছে। টাইম স্কিপ। রাত এখন 12টা। রানী তখনও বন্ধ দরজার আড়ালে পড়ে আছে। সারাদিন সে এক ফোঁটা পানিও মুখে তোলেনি। যদিও হরিরাম তিনার ছোট মেয়ে মিতুকে দিয়ে খাবার পাঠিয়েছিলেন, কিন্তু দরজায় পাসওয়ার্ড দিয়ে লক করা থাকায় মেয়েটা ব্যর্থ হয়ে ফিরে গেছে। রানী নিচে বসে হেঁচকি তুলছে। কান্না করে নিজেদের অবস্থা আরও নাজেহাল বানিয়ে ফেলেছে। তার হেঁচকি তোলার মাঝে হঠাৎ দরজা খোলার শব্দে চোখ তুলে তাকাতে যেটার ভয় পেয়েছিল ঠিক সেটাই হয়েছে। স্বয়ং সিংহ দাঁড়িয়ে আছে। তার চোখ অসম্ভব লাল টকটকে, সাদা অংশে রক্ত ভাসছে বললেই চলে। তাকে এই মুহূর্তে অসম্ভব বিকৃত দেখাচ্ছে। জিদ্দাত রানীর থেকে নজর সরিয়ে ফোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাঁকা হেসে ওঠে। অতঃপর দুপা সামনে এগিয়ে আচমকা বজ্রপাতের ন্যায় ফোনটা দেয়ালে ছুঁড়ে মেরে রক্তচক্ষু নিয়ে চিৎকার করে ওঠে। 72 hours is over. রানী জড়সড় হয়ে বসে কাঁপতে শুরু করে। জিদ্দাত রানীর সামনে এক হাঁটু ভেঙে বসে। এবার তো রানীর প্রাণ যায় যায় অবস্থা। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যা দেখে জিদ্দাত নীরবেই হাসে। তাকে এই মুহূর্তে শান্ত মনে হচ্ছে। কি আশ্চর্য! একটু আগেও লোকটা অসম্ভব রেগেছিল, এখন হঠাৎ এত শীতল হওয়ার কারণ? তার ভাবনার মাঝেই জিদ্দাত রানীর থুতি উঁচিয়ে ধরে বেশ শান্ত স্বরে বলে, আমি স্পেশাল মানুষের নতুন জীবনের জন্য স্বাভাবিকভাবে ওয়েলকাম করতে পারি না মাই ডিয়ার বিবেচান। রানী শুকনো ঢোক গেলে। এই 1 মিনিট আগেও জিদ্দাত অগ্নিকুণ্ড ছিল, আর এখন হঠাৎ এত শীতল কণ্ঠে বলা কথাগুলো ভয়ঙ্কর কিছু হওয়ার আভাস জানান দিচ্ছে। গলা শুকিয়ে কাট। একটু পানি দিয়ে গলাটা ভেজাতে পারলে ভালো হতো। পানি চাই? চমকালো সে, ভীষণ রকম চমকালো। তার পানি চাই, লোকটা বুঝলো কিভাবে? তবে পানির পিপাসা সহ্য করার মতো না। কোনো কিছু ভাবার সময় বের না করে মাথা নাড়িয়ে বুঝালো তার চাই। জিদ্দাত রানীকে ছেড়ে উঠে দাঁড়ালো। ঘাড় বাঁকিয়ে রানীর দিকে তাকিয়ে হেসে ডেস্কের ড্রয়ার থেকে নর্মাল ওয়াটার বোতল নিয়ে আবারও আগের মতো করেই হাঁটু ভেঙে বসে জিভ দিয়ে ঠোঁট স্লাইড করে বলল, হ্যাঁ করুন। রানী ভয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়। ফুলা আঁখি ইতিমধ্যে বড় বড় হয়ে গেছে। হা করছে না দেখে জিদ্দাত দাঁত কটমট করে গরম দৃষ্টিতে তাকাতে রানী তৎক্ষণাৎ হা করে। জিদ্দাত কাক করে পানি দিতে সে শুধু গলাটা ভিজিয়ে মুখ বন্ধ করে নেয়। খাওয়া শেষ? রানী কাঁপা কাঁপা গলায় উপর নিচে মাথা নাড়িয়ে বলে। হ্যাঁ। জিদ্দাত বাঁকা হেসে রানীকে একটানে দাঁড় করিয়ে গালে শব্দ করে চুমু বসায়। কেঁপে উঠে রানী ভীতু অশ্রু ভেজা আঁখি নিয়ে জিদ্দাতের দিকে তাকায়। রানীর এহেন চাহনিতে জিদ্দাত ঘাড় কাত করে বুকের বাঁ পাশে এক হাত চেপে ঠোঁট কামড়ে কপাল কুঁচকে বলে, ইস বেবি, এভাবে তাকায় না, এখানটা লাগে। রানী তখন মুখ এলিয়ে কিছু বলতে নেবে তার আগেই মাফিয়াটা রানীকে সজোরে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মুহূর্তে জিদ্দাতের মধ্যে পরিবর্তন দেখা যায়। চোখ দুটো অসম্ভব লাল বর্ণ ধারণ করেছে। কপাল থেকে শুরু করে শরীর প্রতিটা রগ দৃশ্যমান হয়ে আসে। পুরুষালী শক্তি যেন শোয়ে রয়ে বেড়েছে দ্বিগুণ। এখন যেন মানব নয়, হিংস্র জানোয়ার রূপে পরিণত হয়েছে। কোমরের বেলটা সে একটানে খুলল। ডানের মুঠোতে দুটো পেস দিতে দিতে দাঁত চেপে বলল, বিয়ে করার শখ আজ খুঁজিয়ে দেব। রানী কিছু বুঝে ওঠার আগেই জিদ্দাত কথা বলার মাঝেই নিজের সমস্ত শক্তি দিয়ে আঘাত করল রানীর পিঠে। প্রথম আঘাত রানী আরেকটু ফ্লোরে ঝুঁকে পড়ে মা বলে জোরে চিৎকার করে উঠল। তবে জিদ্দাতের গতি তখন অসম্ভব মাত্রায় বাড়ল। সেকেন্ডে সে কয়েকবার আঘাত করে ফেলেছে। রানী শুধু যন্ত্রণাময় আঘাত চিৎকারের সাথে দমন করতে চাইছে। দুধে আলতা টসটসে চামড়াটা
যে রক্ত জমাটে পরিণত হয়েছে। প্রতিটা আঘাতের দাগ খুব সাংঘাতিকভাবে দৃশ্যপাত হচ্ছে। লাল থেকে ধীরে ধীরে কালচে বর্ণ হতে শুরু করেছে। মেয়েটার যে সহ্য করতে কষ্ট হচ্ছে, 17 বছর বয়সে এই প্রথম সে এত যন্ত্রণা উপহার পাচ্ছে। রানীর বুক ফেটে গলা চিরে আসা চিৎকার বন্ধ দরজায় সীমাবদ্ধ রয়ে গেল। কিঞ্চিত পরিমাণ আওয়াজও এদিক সেদিক হলো না। পাষাণ জিদ্দাত তখন একের পর এক আঘাত করে যাচ্ছে। তার শার্ট ঘামে চুপচুপে, বলিষ্ঠ দেহ নাড়ানোর সাথেই চুল থেকে ঝরে পড়ছে ঘাম। রানী কাহিল শক্তি তার ক্ষয় হয়ে গেছে বললেই চলে। শাড়িটা ছিঁড়ে ফেটে কি হাল! হায়, চামড়াই তো ফেটে গেছে, আর সেটা তো সুতো দিয়ে বোনা, একটা শাড়ি মাত্র। এই কেমন বিচার! না পেরে শেষবারের মতো সব শক্তি ক্ষয় করে দিল এক চিৎকার। আল্লাহ গো, আমি যে আর সহ্য করতে পারছি না। বেদনাময় হাহাকার গেল না লোকটার কানে। সে হিংস্র এক নরপশুর ন্যায় নিজের পরিচয় দিচ্ছে একের পর এক বেল্টের বীভৎস আঘাত করে। সময় পার হলো তার গতিসীমা ধরে। মারতে মারতে আধমরা বানিয়ে তবেই থামলো পাষাণ লোকটা। রানীর মুখে কোনো শব্দ নেই, শান্ত হয়ে পড়ে আছে ফ্লোরের উপর। কাঁদছে না আর সে, কাঁদবে বা কি করে? শরীরে তো সে পরিমাণ শক্তি নেই। পিঠের ছাল তুলে ফেলছে বললেই চলে। লাইটের আলোতে সুপ সুপ রক্ত ভাসছে চিকচিক করে। কি বিভৎস ন্যায় দেখাচ্ছে, হায়! কিন্তু জাবরার থেমে গেলেও স্থির নেই। অতিরিক্ত রাগের তার পুরো শরীর কাঁপছে। বিন্দু পরিমাণ শীতলতা নেই, মিলল না তার সুঠাম টান টান বলিষ্ঠ দেহে। রাগ তখনও শিরায় শিরায় বৃদ্ধি পেয়ে রক্ত টকবক করছে। সাদা শার্ট ঘেমে শরীরে লেপটেছে। হাত থেকে বেল্ট ছুঁড়ে ফেলে। হনহনিয়ে কাভার্ডের থেকে বেশ কয়েকটা টাকার বান্ডেল নিল, সাথে 1 টাকার একটা কয়েন। সেগুলো নিয়ে এসে রানীর উপর ছুঁড়ে মেরে দাঁত কটমট করে বলল। কাবিনের পুরো 20 লাখ টাকা চুকিয়ে দিলাম। রানী নিজের ব্যথারুদ্ধ আঁখি জোড়া তৎক্ষণাৎ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে বাকি অশ্রুটুকু বিসর্জন দিতে শুরু করলো। ভাবতেই অন্তর কেঁপে উঠছে। সে এখন একটা হিন্দু ছেলের নামে পুরোপুরিভাবে দলিল হয়ে গেছে। জিদ্দাত কাছে আসলো। দাঁত কটমটে অবস্থাতে একটানে চুলের মুঠি ধরে বিছানায় ছুঁড়ে ফেলল। রানী বেডের চাদরে দুহাতে খামসে ব্যথায় গুংড়িয়ে ওঠে। আচমকা ফেলায় চুলের বাঁধন আলগা হয়ে পুরো পিঠে ছড়িয়ে দুলতে দুলতে পায়ের পাতা সুই সুই চুলগুলো ফ্লোরে গড়িয়ে পড়ে। পুরো রুম জুড়ে তখন শীতলতা বয়ে গেল। বাতাস আসলো এক অদ্ভুত দুলিয়ে। সেটা নেচে ধেয়ে গেল রানীর রেশমি সুতোর মতো টান টান সরু চুলের উপর দিয়ে। মাফিয়া জাবরার খান জিদ্দাত সেদিকে তাকিয়ে রইল এক অদ্ভুত দৃষ্টিকোণ নিয়ে। নিজের উষ্ণ ঠোঁট দুটো মুহূর্তে ভিজে ভিজিয়ে শীতল করে নিয়ে রানীর মাথার তালু থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে ফ্লোর পর্যন্ত আসলো খুবই স্লোভাবে। অতঃপর চোখ বন্ধ করে সেকেন্ডের গতিতে কিছু একটা খুব নিখুঁতভাবে মিলালো। খুব বেশি নয়, 5 সেকেন্ড অতিবাহিত হতে ফট করে চোখ মেলে তাকায় সে। এক হাতে নিজের শার্টের হুতুম খুলতে খুলতে রানীকে অপর হাতে সোজা করে পজিশন মতো শুয়ে দেয়। পিঠে চাপ অনুভব করতে অসম্ভব ব্যথা লাগে। যতটুকু শক্তি বাঁচিয়ে রেখেছিল সেটাই ক্ষয় করে অনুরোধ ছড়ে আটকে আটকে বলে। দয়া করুন, এখন আর এসব সহ্য করতে পারবো না। সহ্য না করতে পারলেও সহ্য করতে হবে, মিসেস জাবরার খান সিদ্ধার্থ। কথা মুখে থাকতেই সে হিংস্র নেকড়েদের মতো ঝাঁপিয়ে পড়ে কাবিনের 20 লাখ উসুল করার কাজে। তবে তার এত এত বস্তা ভরা টাকা থাকতে শুধু কেন 20 লাখই 1 টাকা দিল? ভাবতে গেলে মাথায় চাপ পড়বে অসম্ভবভাবে। সময়ের সাথে সরে যায় সব আবরণ। তার সাথে বাড়তে থাকে রানীর বেদনাময় হাহাকার। আফসোস শোনার মতো কেউই নেই। আর যে শুনছে সে শুধু প্রশান্তিতে মেতে উঠেছে, সিংহর খাঁচা বরাবরের মতো শক্তপোক্ত। তার দেওয়া বেড়া জাল পেরিয়ে কিঞ্চিত পরিমাণ আর্তনাদ গেল না বাইরে। সময়ের সাথে সাথে রানী না পেরে বলল। দয়া করুন, আমি নিতে পারছি না। অসম্ভব বেবি, আপনার স্বামী এতটা দেওয়ালি ব্যক্তি না। শেষ রাতে মাফিয়াটা তার কাজ শেষ করে ঘামে ঝরঝরা শরীর নিয়ে শার্টলেস অবস্থায় রুমের ভেতরে থাকা আরেকটি রুমে প্রবেশ করল। টাইম স্কিপ। মাথায় দুহাত চেপে চোখ মেলে তাকায় রানী।
একটু নড়তে নিলে শরীরে অসম্ভব ব্যথা অনুভব করে। সেটাকে তোয়াক্কা না করে রুমের চারিপাশে নজর বুলায়। তবে মাফিয়াটাকে সে রুমের কোথাও দেখতে পায় না। সামান্যতম খুশি হতে নিলে পেটে অসম্ভব পেইন অনুভব হতে শুরু করে। সাথে তো আছেই পুরো শরীরের যন্ত্রণা। পিঠটা বিছানায় শোয়াবে কি করে, টনটনিয়ে ছিঁড়ে যাচ্ছে। পেট চেপে কাত হওয়া থেকে কোনো রকম উঠে বসে। রুমে লাইট অফ, তবে ড্রিম লাইটের আলোতে সবকিছুই অনেকটা স্পষ্ট। রানী নিজের দিকে লক্ষ্য করতে দেখে তার গায়ে ডোলা একটা হুইট শার্ট তাকে হাঁটু পর্যন্ত কভার করে ফেলেছে। হাতাগুলো রানীর হাতের থেকেও দুগুণ বড়। হাত দুটো সামনে আনতে হাতার বাড়তি অংশ বাইরে ড্যাং ড্যাং করে ঝুলছে। চোখ মুখ কুচকানোর সাথে ভ্রুও কুচকে আসে তার। না চাইতেও বিড়বিড় করে ওঠে। রাক্ষসের সাপ ঠিক রাক্ষসের মতোই বড়। মুখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। ঘেন্না লাগে ওই লোকটাকে তার। এভাবে বসে থাকার পরেও পেট ব্যথাটা যেন আরো বেড়ে গেছে। এতক্ষণ না কাঁদলেও এবার কান্না আটকাতে না পেরে মেয়েটা ব্যর্থ হয়ে ফুপিয়ে ওঠে। কান্না করার কিছুক্ষণ পূর্বে হঠাৎ দরজা খোলার শব্দে রানী কান্না থামিয়ে চাদর টেনে নিজেকে খুব ভালো করে ডেকে নেয়। অতঃপর চোখের পানি মুছে স্বাভাবিক থাকার চেষ্টা করে। দরজার দিকে তাকায়। রুমের ভেতরে প্রবেশ করেন একজন ভদ্র মহিলা। গায়ে তিনা রেশমের খুব দামি শাড়ি, হাতে দুটো মোটা সোনার রুলি, গলায়ও মোটা একটা চেইন চকচক করছে, মাথায় আঁচল টানা, হাতে একটা বড় থালা যেটা লাল কাপড় দ্বারা ঢেকে রাখা। রানী মুখটা স্পষ্ট না দেখলেও সবকিছু খুব ভালো করে পর্যবেক্ষণ করতে পারছে। সাথে খানিকটা মনে ভয়ও কাজ করছে। আপাতত শরীরের ব্যথা এক সাইডে রেখে দরজার কাছের ভদ্র মহিলাকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়ে। কে হতে পারেন উনি? তার এখানে কিসের জন্য এসেছেন? তার ভাবার মাঝেই তিনি বেডের দিকে এগিয়ে আসতে নিলে নিচে পড়ে থাকা টাকার সাথে হালকা হোঁচট খান। থালা ডেস্কের উপর রেখে লাইট অন করেন। তাতে রানী আলোর ঝলকে পেয়ে চোখ বন্ধ করে নেয়। নিজেকে সামলে আবারও ধীরে তাকায় সামনে। ভদ্রমহিলা নিচে বসে টাকাগুলো একসাথে জড়ো করছেন। তখনও ওনার মুখাবয়ব দেখতে পেল না রানী। টাকাগুলো গুছিয়ে টেবিলের উপর রেখে রানীর দিকে তাকাতে মুখখানা দেখতে পেল। রানী কুল না পেয়ে ইতস্তত করে মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ভদ্রমহিলা মুচকি হেসে উত্তর করলেন। ওয়ালাইকুম আসসালাম। উনি রানীর পাশে ভিড়লেন। মুগ্ধ নয়নে কতক্ষণ রানীর মুখশ্রীর দিকে তাকিয়ে রইলেন। রানী কিছুটা আনইজি ফিল করে মাথা নিচু করে নিল। ভদ্রমহিলা বুঝতে পেরে মুচকি হেসে রানীর গালে হাত রেখে নরম স্বরে বললেন, নাম কি তোমার? এত সুন্দর করে বলায় রানী চোখ তুলে মহিলাটার দিকে আবারও তাকায়। কিছুটা সাহস মেলে। প্রতি উত্তরে মুচকি হেসে বলে, রঙ্গমহিরানী। বাহ, সুন্দর নাম তো। পরপর বলে, তোমার নামের মতনই তুমি দেখতে অনেক মিষ্টি। রানী লজ্জায় নুয়ে পড়ে হাত কচলাতে শুরু করে। ভদ্রমহিলা তা লক্ষ্য করেই শব্দ করে হেসে বললেন, লজ্জা পেতে হবে না, চলো ফ্রেশ হবে। এবার যেন রানীর লজ্জায় মাটির নিচে লুকিয়ে যেতে ইচ্ছে করছে। হাঁটার মতো তো অবস্থা নেই। খুব অস্বস্তি ফিল হচ্ছে। মাথা নিচু করেই রইল। এই পরিস্থিতিতে তুলবেই বা কি করে? মাথা নিচু অবস্থায় কানে ভেসে আসলো শান্ত নরম কণ্ঠস্বর। সমস্যা নেই, আমি হেল্প করব তোমায়, আসো। রানী চমকালো। ওনার ব্যবহার এত স্নিগ্ধ দেখে। তার মধ্যেই উনি রানীকে টেনে নিচে নামার জন্য ধরলেন। রানী গায়ের চাদরটা পেঁচিয়ে নিচে নামার সময় পড়ে যেতে নিলে উনি রানীকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে ওয়াশরুমের ভেতরে দিয়ে উনিও প্রবেশ করতে চেয়ে বললেন, আমি কি আসবো? রানী ইতস্তত বোধ করে অমত জানালো। না, আমি পারবো। উনি ব্লাউজ আর পেটিকোট রানীকে দিয়ে বেডে এসে বসলেন। রানী চাদরটা রেখে ঝর্ণার নিচে দাঁড়ায়। গায়ে পানির ছোঁয়া পেতে পুরো শরীর মরিচের মতো জ্বলতে শুরু করে। আঘাতপ্রাপ্ত জায়গাগুলো একটু বেশি ধরেছে ঠান্ডা পানি। ঝর্ণার পানি চোখের পানি মিলে মিশে এক হয়ে গড়িয়ে পড়ছে। রানী কোনোরকম নিজেকে সামলে ফ্রেশ হয়ে ব্লাউজ পরে চাদর দিয়ে শরীরটা ঢেকে বের হয়। ভদ্রমহিলা এগিয়ে এসে রানীকে বেডের সামনে নিয়ে লাল সাদার মধ্যে একটা জামদানি শাড়ি পরিয়ে দিতে শুরু করেন।
কুচি গুজার সময় পেটের আঘাত নজরে আসতে উনি খানিকটা চিন্তিত স্বরে প্রশ্ন করেন, এগুলো কি করে হয়েছে? কি করে বলবে ওই মাফিয়াটা এমন করেছে? ভয়ে শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলে, আসলে অ্যালার্জি থেকে এমন হয়েছে। পিঠে তো এর থেকে বেশি হয়েছে। রানীর খুব খারাপ লাগছে মিথ্যা বলে, কিন্তু কি আর করার। উনি আর কথা বাড়ালেন না। এতে রানীরই সুবিধা হলো। তবে ভীষণভাবে ভাবাচ্ছে তাকে। মহিলাটা কে হতে পারে? কতক্ষণ বা দমিয়ে রাখা যায় নিজেকে? জিজ্ঞাসা করেই বসলো মিনমিনিয়ে। আপনি ওনার কি হন? মহিলাটা মুচকি হেসে উত্তর দিলেন। আমি তোমার শাশুড়ি। রানী তৎক্ষণাৎ সালাম দিল। আসসালামু আলাইকুম। উনিও সালামের উত্তর নিলেন, কারণ পা ছুঁয়ে সালাম করা ইসলামে নিষেধ। রানীকে কিছু সোনার গহনা পরিয়ে দিলেন। এতে যেন তাকে খাঁটি বউ দেখাচ্ছে। ফর্সা গায়ে সাজ যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে ফজরের আজান কানে ভেসে আসে। যদি একটা জায়নামাজ হতো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। রুম থেকে বের হয়ে আসলেন। ঠিক তখন জিদ্দাত সেখানে থাকা রুমের দরজা ঠেলে বের হয়, পুরো শরীর ঘেমে একাকার। রানী মাথা তুলে জিদ্দাতকে দেখে ভীষণ অবাক হয়। দরজা তার শাশুড়ি যেমন ভাবে চাপিয়ে রেখেছে তেমনই তো আছে। বিড়বিড় করে আওড়ালো, উনি আবার কোথা থেকে আসলো? স্বপ্ন দেখছি না তো? জিদ্দাত খুব অদ্ভুতভাবে রানীর দিকে দৃষ্টি তাক করে তাকিয়ে আছে। রানীর স্বপ্ন মনে করে ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ নিজের অতি নিকটে মুখের ওপর গরম নিঃশ্বাস অনুভব করতে বজ্রপাতের ন্যায় চোখ মেলে তাকায়। লোকটা কি জিন নাকি? এত তাড়াতাড়ি এত কাছে কি করে আসলো? শ্বাস তো আটকে যাবে তার। এক দফা কেঁপে ওঠে। জাবরার দুহাত বেডের দুদিকে ভর দিয়ে মুখের একদম সামনে ঝুঁকে আছে। তার আর রানীর নাক একদম ছুঁই ছুঁই। জিদ্দাত রানীর কোমর চেপে অপর হাতে টপ টপ করে পানি পড়তে থাক। ঘন কেশ উঁচু করে রানীকে বেডে ফেলে দিয়ে চুলগুলো ছুঁড়ে মারে। সাথে সাথে পুরো বেড জুড়ে চুল ছড়িয়ে ছিটিয়ে যায়। এতে কিশোরীর কেশের সৌন্দর্য আরো দ্বিগুণ ফুটিয়ে তুলে নিখুঁতভাবে। রানী আখিজোড়া আবারও খিঁচে নিয়ে চাদর খামছে ধরে। মাফিয়াটা বেডের উপর এক হাঁটু ভেঙে আরেক পা নিচে রেখে শাড়িটা পেট থেকে সরিয়ে দেয়। অতঃপর উপর নিচে উঠতে থাকা পেটে লালসা ভরা দৃষ্টিতে তাকিয়ে লিপ কামড়ে ধরল। ঝুঁকে গেল একদম রানীর দিকে। বুঝতে পেরে তড়িৎ নিজের মুখখানা দুহাতে ডাকতে নিলে জিদ্দাত বেডে হাতগুলো চেপে ধরে সব রাস্তা বন্ধ করে দিল। প্লিজ। যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। ঠিক সেই সময় শাশুড়ির আগমন ঘটল রুমে। ভাবশীলনভাবে রানীকে নিয়ে এসেছি বলতে বলতে রুমে প্রবেশ করতে দেখলেন এ দৃশ্য। তিনি কপালে হাত ঠেকালেন। জিদ্দাত বিরক্ত হয়ে অধর ছেড়ে দাঁত চেপে মায়ের উদ্দেশ্যে বলল, যেটা দিতে এসছেন সেটা রেখে চলে যান। ছেলের নির্লজ্জতা দেখে নিজেই অবাক। কি করবেন আর? জানামাজটা রেখে চলে আসলেন। রানী লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। রাগ নিয়ে জিদ্দাতের দিকে তাকাতে দেখে আগে থেকেই জিদ্দাত তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে। শেষ রানী মুহূর্তে আখিজোড়া সরিয়ে নেয়। এই চোখের দিকে তাকানোর সাহস তার নেই। অথচ জিদ্দাত তার সারা মুখশ্রী তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। জিদ্দাত ধীরে ধীরে রানীর গলায় মুখ গুজে দুটো শ্বাস নিতে রানী বক্ষে ধাক্কা বসিয়ে তড়িৎ বলে ওঠে, প্লিজ আর কিছু করবেন না, আমি নামাজ পড়বো। রক্ত উগলালো। কামড় বসিয়ে দিল গলায়। এতে রানী ব্যথা অনুভব করলো প্রচুর, তবে দাঁত চেপে সহ্য করে নিল। রানী ফের ধাক্কা দিতে নিলে মাফিয়াটাই তাকে ধাক্কা মেরে বিরক্ত হয়ে দাঁত চেপে শুধালো স্টুপিড। বলে উপর থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে নিলে রানী শাড়ি ঠিক করতে করতে তাড়াতাড়ি করে খানিকটা চেঁচিয়ে উঠল। 5 মিনিট পর যান। জিদ্দাত রানীর দিকে চোখ গরম করে তাকিয়ে দাঁত চেপে বলে, জাস্ট 2 মিনিট, এর বেশি লেট হলে অবস্থা খারাপ হয়ে যাবে। এ হেন হুমকিতে রানী হতাশ। 5 মিনিট না দিক, অন্তত কাছাকাছি দিতে পারতো। সময় বাঁচানোর জন্য বেড থেকে নেমে দাঁড়ায়। আস্তে আস্তে ওয়াশরুমের দিকে এগোয়। পর্যাপ্ত পরিমাণে শক্তি না থাকায় হাঁটতে কষ্ট হচ্ছে। কোনো রকম ওয়াশরুমে প্রবেশ করে অজু সেরে নেয়। বুকে এক হাত রেখে অপর হাতে ঘোমটাটা টেনে মাথা নিচু করে ওয়াশরুম থেকে বের হয়। 2 কদম সামনে যেতে শক্তপোক্ত কিছুর সাথে
জোরসে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে চুলে অসম্ভব টান অনুভব করে। অতিরিক্ত শক্ত হওয়ায় রানী কপাল ডলতে ডলতে চুল কিসে আটকেছে দেখার জন্য মাথা নিচু করে তাকাতে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তার। চুল কিছুতেই আঁকায়নি, বরং মাফিয়াটা টেনে ধরেছে। ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে ওঠে। আসলে ডঙ্কি। বিরক্ত হয়ে দাঁত চেপে বলেই চুল টেনে ধরা অবস্থায় সামনে থেকে সরিয়ে গা ছাড়া ভাব নিয়ে সিনা টান টান করে ওয়াশরুমে চলে যায়। রানী চুলের গোড়া ডলতে ডলতে রাগ নিয়ে তাকিয়ে থাকে সেদিকে। চুল ধরে টানাটানি করার মানে কি? কত ব্যথা পেয়েছে সে। পর মুহূর্তে ভাবে থাপ্পড় দেয়নি সেটাই তো অনেক। ঠাস ঠাস করে বারবার তার গালের উপর দিয়েই তুফান যায়। রানী নামাজ পড়া অবস্থায় থাকতে জিদ্দাত ফ্রেশ হয়ে বের হয়। রানীর দিকে অদ্ভুতভাবে দৃষ্টি তাক করে রেখেই নিজের মতো করে রেডি হতে থাকে। সবশেষে কোমরে কালো কুচকুচে গানটা গুজে গাড়ির চাবি তর্জনী আঙুলে গেঁথে রুম থেকে বের হয়ে যায়। চাবিটা ঘোরাতে ঘোরাতে শীষ বাজিয়ে সিঁড়ি দিয়ে হনহনিয়ে নিচে নেমে সদর দরজার দিকে যেতে নিলে রামদাস লিভিংয়ে বসা অবস্থায় বলে ওঠেন। দাঁড়াও। জিদ্দাতের চলন্ত পা ঠিক তখনই থামে। ঘাড় কাত করে সোফায় বসে থাকা রামদাসের দিকে তাকায়। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘাড় কাত করে রেখেই এঁকে বেঁকে হেঁটে চাবি আঙুলে ঘুরিয়ে সামনে এসে ভুরু নাচায় রামদাস। জিদ্দাতের দিকে দৃষ্টি স্থির রেখে আঙুল দিয়ে টিভি দেখিয়ে গম্ভীর স্বরে বলেন। একবার টিভির দিকেও তো তাকাও। জিদ্দাত ঠোঁট বাঁকিয়ে হাসল। কি চলছে সে খুব ভালো করেই জানে। শরীর টান টান করে সোফায় পায়ের ওপর পা তুলে বসে রামদাসের দিকে ঠোঁটের কোণে বাঁকা হাসিটা নিয়েই তাকিয়ে রয়। একটিবারের জন্য টিভির দিকে দৃষ্টি তাক করে না। তবে তার খাড়া কানে ঠিকই ভেসে আসছে মিডিয়াদের এক এক রকমের এক এক বর্ণনা। রামদাসের পুত্র মাফিয়া জাবরার খান জিদ্দাত কিভাবে একটা মুসলিম মেয়েকে নিজের নামের দলিল করে নিয়েছে। কালকের ঘটে যাওয়া সকল ঘটনা খুব নিখুঁতভাবেই উপস্থাপন করছে। কাল সেখানে ছিল না কোনো মিডিয়ার চামচা, আর না ছিল কারো সাহস জাবরার খান জিদ্দাতের পিছু নিয়ে দু কথা লেখান। তবে কে সে নিখুঁত পিছু কুকুর যা সরাসরি তোলার জন্য ভান্ডার খুলে দিয়েছে? জাবরার ঠোঁট সাল্ট করতে করতে কিছু একটা মিলাচ্ছে। তার মানে কি চলছে বোঝা মুশকিল। এরই মধ্যে রামদাস খানিকটা রেগে হাত থেকে পত্রিকার পেপারটা টেবিলের উপর শব্দ করে ছুঁড়ে ফেলে বলে উঠলেন। শুধু এখানে থেমে নেই, প্রতিটা মিডিয়া ও পত্রিকায় হেডলাইন। অলিগলির সবারই মুখেই একই কথা হতে পারে। তারা তোমাকে ভয় পায়, তাই বলে লুকিয়ে মুখ বন্ধ করে রাখবে না। জিদ্দাতের কোনো হেলদোল নেই, খুব স্বাভাবিকভাবে ঘাড় কাত করে বলে ওঠে। মিটিয়ে দাও যার যত চাহিদা। জিদ্দাত, বলে যেও না, টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করা যায়, মন পাওয়া যায় না। রামদাস সেটা রেগে বলতেই জিদ্দাত মুহূর্তে এক লাফে পা দুটো নিচে নামিয়ে টেবিলের উপর রাখা কাচের ছোট ফুলের টপটা বজ্রপাতের ন্যায় টিভির মাঝ বরাবর ছুঁড়ে মারে। টপটা টিভির মাঝে গিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করে। সে তখন এক প্রকার রাগে আগুন হয়ে উঠেছে। স্বাভাবিক চোখ অস্বাভাবিকভাবে রক্তের বর্ণায় খেলে যাচ্ছে। কিঞ্চিত পরিমাণ সময় নষ্ট করেনি। টেবিলের ওপর দুহাত আশ্রয়ে চিৎকার করে ওঠে। টাকা ডন্টে করতে দেরি, কিন্তু এই বিষয়টা ধামাচাপা পড়তে দেরি নেই। মন দিয়ে কি করবে যেখানে সবাই টাকার পেছনে দৌড়ায়? রামদাস ছেলের রাগ সম্পর্কে খুব ভালো করে জানেন। ঠিকই তো, এখন তো মানুষ অন্ধের মতো টাকার পেছনে দৌড়ায়। এতটাই অন্ধ হয়ে যায় যে কোনটা ঠিক কোনটা ভুল তা বিবেচনা করে না। জলজান্ত প্রমাণ তো ওনারই ছেলে। উনি আর কিছু বললেন না, চুপ করে বসে রইলেন। জিদ্দাত হু হু করে হেসে দাঁড়ালো। তার হাসির প্রতিধ্বনি হলো বারংবার। তবে এই পুরুষকে বোঝা বড় দায়। তার মুখের আড়ালে কয়টা রূপ লুকিয়ে আছে আদৌ কেউ জানতে পারেনি। মিনিটে মিনিটে রূপ বদলায়। এই তো একটু আগেও আগুন ছিল, কিন্তু এখন রাগহীন শীতল। রহস্যময় পুরুষ, তাকে বোঝা কি সম্ভব? হাসি থামিয়ে দুহাত দুদিকে ছড়িয়ে কাঁধ হালকা উপর নিচ করে বাঁকা হেসে বলে। দিস ইজ আ মানি পাওয়ার, মাই জেন্টল ফাদার। তার মুখের বাঁকা হাসি ধরে রেখে দুহাত পকেটে গুজে তার স্টাইলে ম্যানশন থেকে বের হয়ে গেল। এ পুরো দৃশ্য কিচেন থেকে হরিরামের স্ত্রী শ্যামা উকি মেরে দেখেছেন। বাড়িতে শত শত মেড থাকা সত্ত্বেও রান্নাটা বাড়ির বউয়েরা করেন।
মেয়েটার হাতের রান্না রামদাস পছন্দ করেন না। হরিরামের দু মেয়ে, এক ছেলে, বড় ছেলেও মেঝো মেয়ে লন্ডনে পড়াশোনা করে, ছোট মেয়ে মিতু 9-এ পড়ে। রিপন দাসের স্ত্রী এই মুহূর্তে নিজের রুমে আছেন। ওনার একটা ছেলে, বয়স মাত্র 7, একদম গোলুমোলু। মা বাবা ভালোবেসে নাম দিয়েছেন গুড্ডু, যে একটু আগে স্কুলে গিয়েছে মিতুর সাথে, সঙ্গে শত শত বডিগার্ড। রানী নামাজটা অনেক কষ্ট করে পড়েছে। তার পেটে ও সারা শরীরে অনেক যন্ত্রণা করছে। কালকে থেকে এখনো পর্যন্ত কিছু খায়নি। পেটে দুহাত চেপে কাত হয়ে শুয়ে আছে। মেয়েটা কাঁদছে, নিজের মা বাবা মিলির কথা খুব মনে পড়ছে। মাফিয়াকে নিজের স্বামী হিসাবে সে গ্রহণ করতে পারছে না। কি করে করবে, যে কিনা তাকে প্রতিনিয়ত শারীরিক অত্যাচার করে, একের পর এক মানুষ খুন করে। তার নতুন জীবনের শুরুটাই পাপিষ্ঠের সাথে জুড়ে বসলো। তবে কি এখান থেকেই শুরু হলো তার জীবনের অভিশপ্ত অধ্যায়? আজ খুব জিশানের কথা মনে পড়ছে। সে তো চেয়েছিল জিশানের মতো একজন ভালো মানুষ তাই জীবনে আসুক। পর মুহূর্তে ভাবনা চিন্তা বাদ দিয়ে নিয়তির কাছে হার মেনে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে বলে, আল্লাহ তাআলা হয়তো ওনার মতো পাষাণ হৃদয়হীন মানুষের সাথে আমার ভাগ্যের মিল লিখেছিলেন। লেকের পাড়ে কচি ঘাসের উপর বসে আছে জিশান। শার্ট কুঁচকেছে, চুলগুলো ভীষণ এলোমেলো, মুখটা একদম শুকিয়ে ফ্যাকাশে দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে এই পুরুষ কাল সারা রাত নির্ঘুমে কাটিয়েছে। সে একদম শান্ত চোখে সামনের পুকুরে তাকিয়ে আছে। সকালের বাতাস খুব শীতল হয়, সেই বাতাসে এলোমেলো হয়ে থাকা চুলগুলো বারবার উড়িয়ে দিচ্ছে। তাচ্ছিল্য করে হেসে পাশে পড়ে থাকা পাথরের টুকরো নিয়ে পুকুরে একটা একটা করে ঢিল মেরে জোরি বলল, পৃথিবীর চারপাশের কত রং, কত সৌন্দর্যে মানুষ প্রতিনিয়ত পাগল হচ্ছে। আপনি কি আমার একান্ত সৌন্দর্যে হয়ে স্থির থাকতে পারলেন না? আমার না হওয়া পবিত্র ফুল। কথাটা শেষ করার পূর্বে একটা বড় পাথর ঢিল মেরে জোরে হেসে নিজেকে নিজেই ফান করে বলল, সিরিয়াসলি জিসান, একদিন দেখা তারপর ভালো লাগা, রুটিনে ভালোবেসে ফেলা, এটা কি শুধু সিনেমায় মানায়, বাস্তবে না? এ পুরুষ নিজেকে কত কিছু দিয়ে বোঝাতে চাইছে, কিন্তু সে ব্যর্থ। মানুষ মিথ্যাটা খুব সহজে ভুলে যেতে পারে, সত্যিটা না। এ পুরুষে যে সত্যি ভালোবাসে তার পবিত্র ফুলকে। টাইম স্কিপ। বিছানায় পড়ে শরীরের ব্যথায় কাতরাচ্ছে রানী। বেলা 11টা পেরিয়েছে। রুম থেকে বের হওয়ার সাহস হয়ে ওঠেনি। কিছুক্ষণ পর দরজা ঠেলে শাশুড়ি আসলেন, হাতে খাবারের প্লেট, তার পাশাপাশি কিছু মেডিসিন। রানী শাশুড়িকে দেখা মাত্রই উঠে বসতে চায়, কিন্তু সে শক্তি আর হয়ে ওঠে না। শাশুড়ি সোহানা তখন তাড়াতাড়ি করে তার কাছে এসে রানীকে উঠে বসাতে হেল্প করে চিন্তিত হয়ে বলেন, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? ওই প্লেটে। রানী আর কিছু বলতে পারে না, মাথা নিচু করে নেয়। সোহানা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারেন, তাই মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বলেন, খাবার খেয়ে মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। রানী এবার মাথা নিচু করে ছলছল নয়নে সোহানার দিকে তাকায়। তিনি একটু হালকা হেসে রানীর গালে এক হাত রেখে বলেন, মায়ের কথা মনে পড়ছে বুঝি? রানী মাথা উপর নিচ করে দুলায়, যার মানে হ্যাঁ। সোহানা রানীকে এক হাতে জড়িয়ে তখন বলেন, আমি তো তোমার মায়ের মতনই, আমাকে কি মা বলে ডাকা যায় না? রানী এত আদর যত্ন পেয়ে মুগ্ধ সোহানার থেকে। চোখের পানিটা মুছে হালকা হেসে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো করে বলে, খুব খিদে পেয়েছে, মা খাইয়ে দিবে না? সোহানা হাসলেন। উনি কারোর সাথে এত কথা বলে না, কিন্তু রানীর সাথে কথা বলার পর নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। এটা লেখার জন্য কত দিয়েছে তোকে? লোকটা চরম হুংকারে প্যান্ট ভিজিয়ে ফেলার উপক্রম কাপা কাপা গলায় বলে দেয়, 1 কোটি। কে দিয়েছে? জানি না। জিদ্দাত লোকটার না সূচক কথা শুনে রেগে লোকটাকে টেনে হিঁচড়ে একটা বড় পাত্রের সামনে নিয়ে যায়। পাত্রটার ভিতরে ফুটন্ত গরম পানি টকবক করছে। এই পানি অ্যাসিডের থেকেও কম যায় না। একবার এটাই কেউ পড়লে তার শরীরের মাংস গলে যাবে, এতটা পরিমাণে গরম। লোকটা ভয়ে একবার পানির দিকে তাকায় তো আরেকবার জিদ্দাতের দিকে তাকায়। জিদ্দাত বাঁকা হেসে এক হাতে লোকটার বুক চেপে ধরে, অপর হাতে মাথা চেপে ঝুঁকে ধরে পাত্রটার ভেতর।
ফোটানো পানির ছিটা লোকটার পিঠে ছিটকে পড়তে শার্ট ছিঁড়ে জায়গাটা ছিলে যায়। শুধুমাত্র বিন্দু বিন্দু ছিটায় এই হালাত। পুরোটা শরীর এখানে ফেলে দেওয়া হলে তখন তো তার কোনো অস্তিত্বই থাকবে না। ভাবতেই শব্দ করেই জোরে কান্না করে দিয়ে ছটফট করতে শুরু করলো। জিদ্দাত শেষবারের মতো দাঁত কটমট করে উঠল। বল, কে বলেছে মিডিয়ার সামনে নিয়ে আসার জন্য? লোকটা চোখ বন্ধ করে হাউমাউ করতে করতে বলে, আমি সত্যিই জানি না, শুধু ফোনে কথা হয়েছে, ওনার কণ্ঠ শুনে বুঝতে পেরেছি লোকটা মধ্যবয়স্ক। কথা শেষ হতেই জিদ্দাত রহস্যময় হেসে চোখ খাদে নিয়ে ঠোঁট নাড়িয়ে আওড়ালো। গুড বাই। ঠিক সে মুহূর্তে ধড়ফড়িয়ে পানিতে পড়ার ধস্তাধস্তির আওয়াজ গার্ডদের কানে ভেসে আসলো। শেষ যেটা হওয়ার সেটা হয়েই গেছে। ভয়ে ভয়ে মাথা তুলে সব গার্ড মাত্রে উকি মেরে তাকাতে দেখে লোকটা অসম্ভব মাত্রায় ছটফট করছে। শরীরের চামড়াগুলো ইতিমধ্যে উঠে গিয়েছে। ধীরে ধীরে পানি রক্তিম হলো, তার সাথে বন্ধ হয়ে আসলো পানির ধড়পড়। মাংস খসে পড়লো হাড় থেকে, কঙ্কাল পরিণতি হলো এক সময়। গার্ডগুলো তো ভয়ে পাত্রটার দিকে আর বেশিক্ষণ তাকাতে পারল না। জিদ্দাত ঠোঁট বাঁকিয়ে হেসে হাত বাড়াতে গার্ড দৌড়ে গিয়ে পানির বোতল এগিয়ে দিতে এক নিঃশ্বাসে খালি করে বোতল ছুঁড়ে মেরে সিগারেট রাখলো ঠোঁটের ভাঁজে। আগুন দিয়ে পরপর কয়েকটা টান দিয়ে হু হু করে হেসে উঠল। আহাম্মক জিদ্দাতের হাত থেকে বাঁচা এতই সহজ? টাইম স্কিপ। বেডের এক কোনায় বসে আছে রানী। সবেমাত্র মাগরিবের নামাজ পড়েছে সে। রুমে একা একা বসে থাকতে কেমন ভয় করছে, কারণ এই ফ্ল্যাটে খুব শুনশান। এখানে মনে হয় না আর কেউ থাকে। রুম থেকে যে একটু বের হবে সেই সাহসটাও হচ্ছে না। তার উপর শাশুড়ি মা আর আসেনি। এখন যেন একাকিত্ব আরো বেশি তাকে ঘিরে ধরেছে ভীষণভাবে। তার মা বাবার কথা মনে পড়ছে। মন মরা হয়ে শুয়ে শুধু চোখের পানি ফেলছে। অন্যদিকে গুড্ডু, জানিস জিদ্দাত ভাইয়া বিয়ে করে ফেলেছেন? গুড্ডু সবেমাত্র পানির গ্লাসটা নিয়ে এক ঢোক পানি মুখে নিয়েছিল। মিতুর কথা শুনে যেন বিষম খেল। মুখে যেইটুকু পানি ছিল সব কাশতে কাশতে বের হয়ে গেল। মিতু গুড্ডুর মাথায় আস্তে করে থাপ্পড় দিতে শুরু করে। কাশা বন্ধ করে গুলুমুলু গুড্ডু এবার অবাক হয়ে চোখ দুটো রসগোল্লার মতো গোল গোল করে চেঁচিয়ে উঠল। কি, ওই গুন্ডা জিদ্দাত বিয়ে করছে? মিতু গুড্ডুর মাথায় গাঁটটা মেরে শুধালো। আস্তে কথা বল। গুড্ডু তখন এক হাত মুখের সাইডে সোজা করে রেখে ফিসফিস করে বলে, এটা কি সত্যি? আমি বিশ্বাস করি না। আমার দিব্যি করে বলছি, সত্যি কথা এবার বিশ্বাস হয়েছে। কিন্তু বউ কোথায়? দ্বিতীয় ফ্ল্যাটে আমিও এখনো দেখিনি। আয় এখন দেখে আসি জিদ্দাত ভাইয়া বাসায় না আসতে। মিতুর কথায় গুড্ডু তখন দুহাত বুকে ভাঁজ করে রেখে সিরিয়াস মুখ করে ভাব নিয়ে বলে, আসলে কি হয়েছে ওই জিদ্দাতকে? আমি ভয় পাই নাকি? হয়েছে আর ঢং করতে হবে না, চল। দু ভাই বোন এক প্রকার দৌড়ে এই ফ্ল্যাট থেকে সোজা রানীর রুমের দরজার সামনে এসে হাঁপাতে থাকে। অতঃপর নিজেদের সামলে মিতু আস্তে করে দরজা ধাক্কা দিতেই খুলে যায়। রানী বেডে হেলান দিয়ে বসেছিল। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে আঁতকে উঠে দরজার দিকে তাকায়। গুড্ডু মিতু প্রথম মাথা প্রবেশ করায়। রানী তাদেরকে দেখে ভুরু কুঁচকে নেয়। তারা দুজন পুরো রুমে নজর বুলিয়ে যখন দেখে তাদের মাফিয়া ভাইয়া নেই, তারপরই রুমে প্রবেশ করে। গুড্ডু তো দরজার থেকেই দৌড়ে এক লাফে গিয়ে বেডে উঠে রানীর পাশে বসে পড়ে। মিতু জোরপূর্বক হেসে হাত কসলাতে কসলাতে এগিয়ে আসে। রানী ইতস্তত বোধ করে নিচু স্বরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। মিতু তো খুব অবাক রানীকে সালাম দিতে দেখে, তবে সেও ভদ্রতা বজায় রাখার জন্য সালামের উত্তর দিতে নিলে গুড্ডু মুখের কথা কেড়ে নিয়ে বলে, ওয়ালাইকুম সালাম। কে গো তুমি? মিতু চিবুক নেতিয়ে হতাশের শ্বাস ফেলে শুরু হয়ে গেছে গুড্ডুর পাকামো। রানী এখন কি বলবে, তার তো লজ্জায় লাগছে বলতে। সে শুধু জোরপূর্বক হাসছে। মিতু গুড্ডুকে ধমক দিয়ে থামিয়ে দেয়। তোকে কি বলে নিয়ে এসেছি, এখন চুপ থাক। গুড্ডু চুপ মেরে যায়। মিতু খুব সুন্দর করে রানীর সাথে পরিচয় হয়। গুড্ডু তো চুপচাপ গালে হাত দিয়ে হাঁ করে রানীকেই রেখে যাচ্ছে। মিতু কিছু একটার জন্য চলে আসে, তবে গুড্ডু জায়গা থেকে নড়েই না। রানী হালকা হেসে গুড্ডুর চুল নেড়ে দিতে
গুড্ডু গালে হাত রাখা অবস্থায় বলে, ইস, তুমি কত সুন্দর। গুন্ডা জিদ্দাত ভাইয়ের আগে যদি আমি দেখতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। রানী তো গুড্ডুর কথা শুনে ভীষণ অবাক। ছোট গুলুমুলু গুড্ডুর কিউটনেস দেখে ভালোও লাগলো। কেন জানি না সে খিলখিলিয়ে হেসে উঠল। গুড্ডু তো ঘাড় নুয়ে গালে হাত রেখে আবারও ঠোঁট আউট করে বলল, ইস, তোমার হাসিটা কত সুন্দর, একদম পরীর মতো। রানী আরো জোরে হেসে দিয়ে বলল। তাই গুড্ডু মাথা উপর নিচ করে বেড থেকে নেমে দাঁত কিড়মিড়িয়ে পরপর কোমরের দুদিকে দুহাত রেখে আবার বলে, গুন্ডা জিদ্দাতকে আমি ভয় পাই নাকি? শুধু একটা থাপ্পড় দিতে পারি না, তা না হলে তোমাকে এই নিয়ে আমিই পালিয়ে যেতাম। রানী হেসে কুটি কুটি খেতে খেতে গুড্ডুর পিছনে নজর যেতে হাসি মুহূর্তে বন্ধ হয়ে যায়। আখিদয় বের হয়ে যাবার উপক্রম। কাপা কাপা গলায় আওড়ায়, গুড্ডু পিছনে তাকাও। কথা অনুযায়ী ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতে বাঘ দেখার মতো চমকে এক লাফে বেডে উঠে রানীর পিছনে লুকিয়ে পড়ে। বেচারার প্রাণ যায় যায় অবস্থা। রানীরও একই হাল। শাড়ির আঁচল খামচে ধরে কাঁপছে। দরজার সামনে আর কেউ না, স্বয়ং জিদ্দাত দাঁড়িয়ে আছে। কপালে ভাঁজ, মুখে রাগ ও গম্ভীর ভাব স্পষ্ট। দেখেই বোঝা যাচ্ছে সে এই মুহূর্তে খুব বিরক্ত। গুড্ডু রানীর পেছন থেকে উঁকি মেরে গুন্ডা ভাইয়ের দিকে তাকিয়ে ভয়ে শুকনো ঢোক গেলে। জিদ্দাত এগোচ্ছে দাঁত কটমট করে। রানীর নিঃশ্বাস আটকে আসছে। জিদ্দাত একদম সামনে এসে লুকিয়ে থাকা গুড্ডুর পেছনের শার্ট খামচে ধরে উঁচু করে হাওয়ায় ভাসিয়ে বেটের বাইরে নিয়ে আসে। বেচারা গুড্ডুর পা দুটো ড্যাং ড্যাং করে ঝুলছে। জিদ্দাত তাকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজার কাছাকাছি নিয়ে আসতেই রানী নিজের চুলে অসম্ভব টান অনুভব করে। রানীকে এরকম করতে দেখে জিদ্দাত তাকানোর প্রয়োজন মনে করে না। তবে গুড্ডুকে দরজার বাইরে রাখতে নিলে সে ঝুলন্ত অবস্থায় রানীর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, সরি, আমার বউ না, মানে নতুন বউগুলো ভয় ধরে রেখেছিলাম। গুড্ডুর কথা শুনে রানী ভুরু কুঁচকে খেয়াল করে দেখে গুড্ডু তার লম্বা বেনুনি ধরে রেখেছে, যার জন্য চুলগুলো বেডের থেকে প্রায় দরজার কাছাকাছি গিয়ে টান খেয়েছে। তার মধ্যেই জিদ্দাত গুড্ডুর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁত পিষে শুধায়। সেট আপ গুড্ডু, বেশি কথা বলা অপছন্দ আমার। গুড্ডু তখন কাচুমাচু মুখ করে রানীর চুল ছেড়ে দেয়। রানীরও গুড্ডুর জন্য খারাপ লাগছে, তবে তার থেকেও বেশি ভয় করছে মাফিয়াটা যদি এখন তার সাথে উল্টাপাল্টা কিছু করে সেটা ভেবে। জিদ্দাত মুহূর্তে গুড্ডুকে ময়লা যেভাবে ছুঁড়ে সেভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। গুড্ডু কোমর ডলতে ডলতে জিদ্দাতের 14 গোষ্ঠী উদ্ধার করে উঠে দাঁড়ায়। মন খারাপ করে করিডোর দিয়ে হেঁটে যেতে থাকে। নির্জন ফ্ল্যাট পেরিয়ে প্রথম ফ্ল্যাটের কাছে আসতেই স্টোর রুমের সামনে কেমন অদ্ভুত আওয়াজ পায়। ছোট মানুষ, কৌতূহল একটু বেশি, আর সেটাকে প্রাধান্য দিয়েই সে রুমের দরজা ধাক্কা দিতেই খুলে যায়। তবে ছোট বাচ্চাটা কি জানতো ভিতরে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখবে? জোরে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে মুহূর্তে সেন্সলেস হয়ে নিচে লুটিয়ে পড়ে। চোখের সামনে কি এমন ভয়ঙ্কর দৃশ্যপাত হলো যে 7 বছরের বাচ্চাটা নিতে পারল না। রানী নিচে পড়ে থাকা বেনুনিটা ভয়ে ভয়ে নিজের কাছে নিতে নিলে জিদ্দাত খপ করে খাবলে ধরল। ভয়ে পুরো শরীর যেন কারেন্টের ঝটকা খেয়ে ওঠে। শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজে ফাঁকা ঢোক গিলে। জিদ্দাত লম্বা সরু বিনুনিটা এক হাতে খুব স্লো প্যাঁচাতে প্যাঁচাতে এক পা করে এগোতে থাকে। এক পর্যায়ে গোড়া পর্যন্ত পেঁচানো শেষ হতে শক্ত করে মুঠোবন্দি চেপে ধরে। রানী ব্যয় কুকড়ে ওঠে। গাঢ় নীল ডাগর টানা আখিতে এসে ভিড় করে এক সমুদ্র নানা জল। নিজের দুহাতে জিদ্দাতের হাতের উপর রেখে কান্না জড়ানো কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছি। আহাজারিতে সে তিক্ততা বাড়ানোর জন্য আরো শক্ত করে চেপে একটানে বর্ষা থেকে দাঁড় করিয়ে দিল। তার চোখ মুখ অসম্ভবভাবে লাল হয়ে এসেছে। জল শক্ত হয়ে করা অবস্থা, তার মুখের কঠিন রাগী ভাবে মনে হচ্ছে এখনই সব ধ্বংস করতে সক্ষম। রানীর কোমর পেঁচিয়ে ধরল সাপের মতো। শাড়ি সরিয়ে উন্মুক্ত পেটে খামছে ধরল অসম্ভব জোরে। রানী হাঁসফাঁস করে একটু শব্দ করেই কেঁদে বলে উঠল, ছাড়েন আমায়।
ছাড়ার বদলে আগের তুলনায় দ্বিগুণ চেপে ধরল নিজের সাথে সে। অতঃপর দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, যেটা সামনে রাখার সাধ্য নেই সেটার থাকার কোনো মানে হয় না মিসেস। বুঝলো না ঠিক কিসের কথা বলছে। ব্যথারুদ্ধ আঁখি জোড়া নিয়ে কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করলো, কি বলতে চাইছেন? খুব শীঘ্রই আপনার শখের কিছু একটা হারাতে যাচ্ছেন বিবি। আজও রানী ভীতু অশ্রু ভেজা নয়নে জিদ্দাতের দিকে তাকায়। কি কেড়ে নিবে তার থেকে এই লোক? তার হাইট পারফেক্ট হলেও সে জিদ্দাতের বুক বরাবর গিয়ে ঠেকেছে। মুখের দিকে তাকাতে তার মাথাটা উঁচু করতে হয়েছে। জিদ্দাত আবারও তার বুকের বাঁ পাশে রানীর এক হাত নিয়ে চেপে ধরে ঠোঁট কামড়ে বলে, একবার বলেছি তো বিবি, এভাবে তাকায় না, এখানটায় লাগে। আমাকে ছেড়ে? পুরো কথা শেষ করার আগেই মাফিয়াটা তাকে ছুঁড়ে মারল বিছানায়। রানী সিটকে নিজের চুল চেপে ধরে মা বলে আর্তনাদ করে উঠল। আচমকা এভাবে ফেলায় নাকের বাঁশি ফেটে এক ফোঁটা রক্ত বের হয়ে আসে। জিদ্দাত নিজের শার্টটা খুলে বেডের উপর ফেলে হনহনিয়ে সে রুমে প্রবেশ করে। রানী অনেকক্ষণ একইভাবে পড়ে থেকে চোখের পানি ফেলে নিজেকে সামলে সোজা হয়ে উঠে বসে। চোখের পানি মুছে রুমে নজর বুলিয়ে মাফিয়াটাকে না দেখতে পেয়ে অবাক হয়। পর মুহূর্তে ভাবে হয়তো ওয়াশরুমে গিয়েছে। সে সোজা হওয়ার ফলে নাকের রক্তটা গড়িয়ে সামনে থাকা হুইট শার্টের উপর পড়ে। এক ফোঁটা পড়ার পরপরই চুয়ে আরেক ফোঁটা পড়ে। সে চোখ বড় বড় করে তাকায় সেদিকে। হায় মাবুদ, এখন কি করে এটা মুছবে? সে তাড়াতাড়ি করে শাড়ির আঁচল দিয়ে ঘষে তুলে ফেলতে চায়, তবে রক্তটা পড়ে অনেকটা জায়গা ছড়িয়ে গেছে, যা মুছলে উঠবে না, ধুতে হবে মনে হয়। কিন্তু রানী তো মনে করছে মাফিয়াটা ওয়াশরুমে, এখন তো যেতেও পারবে না ধোয়ার জন্য। ভয়ে জড়সড় হয়ে বলে, এখন আমি কি করব? ভাবতে ভাবতে বালিশের দিকে নজর যায় এবং আর কোনো কিছু না ভেবে শার্টটা কভারের ভেতরে লুকিয়ে রেখে সেটার উপর শুয়ে পড়ে। ঠিক তখন লাইটটা অফ হয়ে যায়। রানী কিছুটা আঁতকে ওঠে। কারেন্ট চলে গেছে মনে করে স্বাভাবিকভাবেই চোখ বন্ধ করে নেয়। টাইম স্কিপ। ঘুমের মধ্যে ঘাড়ে পিঠে গরম নিঃশ্বাস অনুভব করছে। তখন কারেন্ট চলে গেছে মনে করে চোখ বন্ধ করতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল তা খেয়াল নেই। পেটে ঠান্ডা কিছু একটা বিচরণ করছে, ধীরে ধীরে তাকে চেপে ধরছে। রানী তৎক্ষণাৎ চোখ মেলে তাকায়। হালকা আলোতে প্রায় অনেক কিছু স্পষ্ট, তবে কেমন জায়গাটা অচেনা মনে হচ্ছে। মাথায় দুহাত চেপে ধরে উঠে দাঁড়ায়। এই মুহূর্তে সে একটা মহলে দাঁড়িয়ে আছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়েছে। মহলটা অনেক বড়, তার সাথে খুব পুরনো। আদিম যুগে এইসব প্রাসাদ জমিদার কিংবা রাজা বাদশাহদের ছিল, কিন্তু এখন তো সেসব প্রাসাদ নেই। যা ছিল সবই তো বিলুপ্ত হয়ে গেছে। আর সব থেকে চিন্তিত বিষয় হলো সে এখানে আসলো কি করে। সে মহলের মধ্যখানে গোল রাউন্ড দেওয়া জায়গায় দাঁড়িয়ে। আগে নর্তকীরা যেখানটায় নাচ করতো ঠিক সেখানটায়। মাথার উপরে বিশাল রাজকীয় ঝাড়বাতি, তবে সেটা পরিত্যক্ত, বন্ধ। প্রচুর পরিমাণে ঘামছে সে। লম্বা চুলগুলো এখন আর বিনুনি করা নেই, এলোমেলো হয়ে সারা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। বারংবার পাপড়ি ঝাপটিয়ে ভীতু আঁখি জোড়া নিয়ে চারিপাশে নজর ভুলিয়ে আওড়ায়। সেই সময় কারেন্ট চলে যাওয়ার পর চোখ বন্ধ করে শুয়েছিলাম, তাহলে আমি এখানে আসলাম কি করে? কথা বলার মাঝে হঠাৎ কিছু বাদুড় ভূতের ভঙ্গিতে উড়ে তার সামনে দিয়ে গেল। সে তড়িৎ দুহাত মুখের সামনে নিয়ে আসে। দমকা হাওয়ায় চুলগুলো উড়িয়ে দুদিকে ছড়িয়ে ছিটিয়ে দিল। অমাবস্যার অন্ধকার মুহূর্তের মধ্যে আলোতে পরিণত হলো, তবে সামনের জায়গাটার অন্ধকার পুরোপুরিভাবে বিলীন হয়নি, কিছুটা আবছা রয়ে গেছে। শরীর থরথরিয়ে শিউরে উঠল। দুহাত আস্তে আস্তে মুখের সামনে থেকে সরাতে, সামনে তাকাতে আঁতকে চোখ বড় বড় হয়ে আসলো। সামনে বড় সিংহাসনে পায়ের উপর পা তুলে বসে আছে একটা লোক। স্পষ্টভাবে মুখ না দেখা গেলেও শরীরে বলিষ্ঠ গঠনেই জানান দিচ্ছে স্বয়ং মাফিয়া জাবরার খান জিদ্দাত। ঠোঁটের কোণে ভয়ঙ্কর রকমের মারাত্মক বাঁকা হাসিটা ঝুলিয়ে রেখেছে। তীক্ষ্ণ দৃষ্টি ছুরির মতো রশ্মির ঝলক মারছে। গায়ে তার কালো কুচকুচে শার্ট, সাথে হুডি, যেটা পা পর্যন্ত কভার করা। রানীর শুকনো ঢোক গিলে ভীতু নয়নে কাঁপা কাঁপা গলায় বলে, আমি এখানে কি করে আসলাম? শয়তানি হেসে জাবরার উত্তর দিল, ডানা দিয়ে উড়ে উড়ে।
রানী ভয়ে দ্বিগুণ অনুপ্রেরণা করে বলল, আমার খুব ভয় করছে। গুছিয়ে দেবো একটু পর, আর করবে না। মাফিয়াটা খুব শীতল কণ্ঠে বলে উঠে দাঁড়ায়। সামনের 4টা সিঁড়ি একটা একটা করে নামতে থাকে।